হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশনের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা খুব সম্প্রতি নতুন একটা সিরিজ শুরু করেছি ব্লু লক নামে। মাত্র 3 পর্ব রানিং চলছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা আশানুরূপ সাড়া পাইনি। তবে আমরা আশা করছি আস্তে আস্তে তোমরা সিরিজটার মধ্যে যখন ঢুকে যাবে তখন এটা আবার ভিউ পাওয়া শুরু করবে। আর আমাদের ভিউ টার্গেট অনেক কম, মাত্র 50,000। অলরেডি একদিনে 30,000 আসছে। আশা করছি আর 3-4 দিনের মধ্যে হয়তো 50,000-এর আমাদের যে ভিউ টার্গেট সেটা মিট হয়ে যাবে। তবে তারপরে তোমরা যারা র্যান্ডম অ্যানিমেশনের ফ্যান রয়েছে তোমাদের একটু দায়িত্ববোধ রাখতে হবে আর কি। তোমরা চেষ্টা করবে প্রতিদিনের ভিডিওটা প্রতিদিন দেখার জন্য, যাতে পরবর্তী ভিডিও দিতে আমরা ইন্সপায়ার হই। তো বাড়তি কোনো কথা বলাবো না, ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন দিতে হবে এবং তোমরা যেটা করবে কোন বিজ্ঞাপন আসলে না আসলে এটা তোমাদের দেখার দরকার নেই। এবং ভারত এবং বাংলাদেশে যে অডিয়েন্স রয়েছে তোমরা কোনোভাবেই কোনো ট্রেডিং সাইট, আর্নিং সাইট, গাম্বলিং সাইট বা যে কোনো সাইটের বিজ্ঞাপন আসুক তোমাদের ওইটা দেখারই দরকার নেই এবং ওখানে যাওয়ারই দরকার নেই। তোমরা জাস্ট কাইন্ডলি বিজ্ঞাপনটা স্কিপ করবে। কিভাবে স্কিপ করবে? ডিসক্রিপশনে যাবে, ড্রশনে ক্লিক করে স্কিপ করে মূল ভিডিওতে চলে যাবে। তো বিজ্ঞাপন প্লে করে দিচ্ছি, এরপর আমরা মূল ভিডিওতে চলে আসছি। হ্যালো বন্ধুরা, আজ আমরা তোমাদের এমন একটা অ্যাপের সম্পর্কে বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ এবং আরো অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটাতে তুমি সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং সেই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্টার করার সময় আমাদের যা প্রোমো কোডটা রয়েছে এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজে বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিংক রয়েছে, সেটা ব্যবহার করে অ্যাকাউন্ট খোলে এবং ক্যাশ প্রাইজ যেটো। আর এখানে একটা কথা মনে রেখো, আমরা যে বিজ্ঞাপনই দিই না কেন অনলাইন থেকে টাকা আয় করা তো সহজের একটা ব্যাপার নয়। তোমরা কোনোভাবে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে ফেরত আসলাম। তো যাই হোক, এরপর এপিসোডের শুরুতে আমাদের টিম এক্স এর সবগুলো প্লেয়ারদের দেখানো হয় আর তারা এখানে প্ল্যান করছিল কিভাবে টিম জেড কে হারাবে। আর যেহেতু টিম র্যাঙ্ক অনুযায়ী ওদের টিম হচ্ছে টিম জেড, তো এই জন্য টিম এক্স ভালো মতোই জানতো যে টিম এক্স এর প্লেয়ারদের চেয়ে টিম জেড এর প্লেয়ার একটু খারাপ হবে এবং ওদের সাথে ওরা ইজিলি জিততে পারবে। আর এরপর আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে ইগো তাদেরকে বলতে থাকে যে মোট 5টা টিম থাকবে, যে টিম সবচেয়ে ম্যাচ জিতবে এবং যে প্লেয়াররা সবচেয়ে বেশি গোল করবে শুধুমাত্র তারাই সার্ভাইভ করবে। তো এখানে আমি টিম ভাগ করার সিস্টেমটা আসলে বুঝলাম না। যেমন দেখো, টিম এক্স এর মধ্যে টিম জেড এর চেয়ে ভালো প্লেয়ার বেশি রয়েছে, তাহলে ওপরের দিকের যে টিমগুলো রয়েছে আরো 3টে টিম, তার মধ্যে আরো ভালো প্লেয়ার রয়েছে, তো যে টিমে ভালো প্লেয়ার থাকবে সেই টিম তো আলটিমেটলি জিতবেই। তো আমি বুঝলাম না যে টিম কম্বিনেশনটা কেন এমন করা হলো, ভালো খারাপ মিলিয়ে করা উচিত ছিল। তুমি হয়তো বুঝতে পেরেছো আমি কি পয়েন্ট করেছি। তো যাই হোক, এখান থেকে নাকি 5টা টিমের মধ্যে মাত্র 2টো টিম সার্ভাইভ করতে পারবে, বাকি 3টা টিম এলিমিনেট হয়ে যাবে বা বাতিল হয়ে যাবে। তবে এলিমিনেট হয়ে যাওয়া 3 টিমের মধ্যে থেকে যে প্লেয়াররা সবচেয়ে বেশি ভালো খেলবে তাদেরকে আবার টিকিয়ে রাখা হবে, মানে সার্ভাইভ করানো হবে। তো এরপর ইগো আরো বলে আমরা এই ফুটবল খেলাটাকে একদম জিরো থেকে শুরু করব। বিষয়টা আবার বলছি, এটা খুব ফজিলতপূর্ণ একটা কথা আর কি এই সিরিজের মধ্যে। তো যাই হোক, এরপর সবাই প্লেগ্রাউন্ডে চলে যায়। তো এখানে যখন টিম এক্স এর প্লেয়াররা আসে তখন টিম এক্স এর প্লেয়ারদের চেহারা দেখলে বোঝা যায় যে ওরা অনেক বেশি ভয়ঙ্কর, মানে দেখেই বোঝা যাচ্ছিল ওরা অনেক কনফিডেন্স এবং অনেক বেশি স্কিলফুল প্লেয়ার। তো গেম শুরু হওয়ার আগে তারা নিজেদের মাঠের পজিশন নেয় আর ইসাকি তখন সিদ্ধান্ত নেয় এই ম্যাচে সে স্ট্রাইকার হিসেবে খেলবে, মানে ফার্স্ট ফরওয়ার্ডে খেলবে মেসি, রোনাল্ডোদের মতো। তো ম্যাচ শুরু হওয়ার আগে বলে দেওয়া হয় যে এই ম্যাচটা 45 মিনিটের হবে। নর্মালি 90 মিনিটের ম্যাচ হয়, বাট এটা 45 মিনিটের ম্যাচ হবে এবং কোনো যে হাফিনের নাকি কি বলে গোল পোস্ট উল্টা পাল্টা করতে হয় সেরকম কিছু থাকবে না। তো ম্যাচ শুরু হওয়ার পরেই বাচিরা, মানে ওই দুষ্টটা করে কি ইসাকিকে বল পাস দেয়। তো ইসাকি বল নিয়ে সামনের দিকে যেতে থাকে আর বল নিয়ে সামনে যাওয়ার সময় সে চিন্তা করতে থাকে যেভাবেই হোক আমাকে সার্ভাইভ করতেই হবে, মানে ওর নিজের কথা ভাবছে, নট টিম। আর ও আবার বলে যে যেভাবেই হোক আমার র্যাঙ্ক আমাকে বাড়াতেই হবে আর এর জন্য আমাকে অবশ্যই কল করতে হবে। কিন্তু ইসাকি বল নিয়ে সামনে একটা জায়গায় থেমে যায় আর তখনই ইসাকির টিমের একজন প্লেয়ার ইসাকিকে ধাক্কা দিয়ে বল নিয়ে নেয় আর এই প্লেয়ারের নাম ছিল হচ্ছে রাইচি। তো রাইচি বলে এই ম্যাচে টিম হিসেবে খেলার আমার কোনো ইচ্ছাই নেই, এখানে শুধুমাত্র আমার গোল করতে হবে, আমি গোল করলে আমি সার্ভাইভ করতে পারবো, আমাকে নিজেকে সার্ভাইভ করতে হবে, টিম জাহান্নামে গেলে তাতে আমার কাছে যায় আসে না। কিন্তু তখনই রাইচির কাছ থেকে কুনিগামি এসে বল কেড়ে নেয়, মানে একই টিমের, আর ওরা নিজেদের মধ্যে বল নিয়ে ঝামেলা করতে থাকে। তো এই সুযোগে টিম এক্স এর একজন প্লেয়ার এসে ওদের কাছ থেকে বল নিয়ে যায়। তবে এখানেও ওদের টিমেরই আরেকজন প্লেয়ার করে কি ওর কাছ থেকে বল নিয়ে যায়, মানে ওরাও নিজেরা বল নিয়ে ঝামেলা করছিল। তো কিছুক্ষণ পর দুই টিমের মধ্যে ফাইট লাগার মতো অবস্থা হয়ে যায়, মানে নিজেদের মধ্যেই। আর ইসাকি তখন দূর থেকে সব দেখছিল যেগুলো কি হচ্ছে, আমার কি এখন এই ঝামেলার মধ্যে যাওয়া উচিত। আর তখন ওর মনে পড়ে যে ইগো বলেছিল যে সে ফুটবলকে একবারে জিরো থেকে শুরু করতে চায়। আর তখনই সেখানে থাকা এত প্লেয়ারের মধ্যে একজন ভয়ঙ্কর প্লেয়ার বের হয়ে আসে, যে প্লেয়ার নাম ছিল হচ্ছে সোই বারো এবং সে টিম এক্স এর প্লেয়ার ছিল, টিম এক্স এর সবচেয়ে ভয়ঙ্কর স্ট্রাইকার ছিল। তো বারো করে কি বল নিয়ে টিম জেড এর, মানে আমাদের নায়কদের টিমের সকল প্লেয়ারদের কাটিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। আর তার সামনে ইসাকিও আসে, কিন্তু ইসাকিকেও সে ডিবলিং করে সামনের দিকে চলে যায়। আর গোল করার আগ মুহূর্তে টিম জেড এর দুজন ডিফেন্ডার ওর সামনে আসে, কিন্তু সে তাদের কাছ থেকে বল কাটিয়ে একটা শুট করে এবং সেটা অসাধারণ একটা গোল হয়ে যায়, মানে ক্রিস্টিয়ানো রোনাল্ডো স্টাইলে।
ফেলে। তো এটা দেখে সকল প্লেয়াররা একদম শকড হয়ে যায়। আর গোলকিপার তখন বলে ওঠে যে আমি তো রিয়াক্ট করার সময় পাইনি, এত দ্রুত সবকিছু হয়ে গিয়েছে। তো এরপর আমাদের স্কোর বোর্ড দেখানো হয় যেখানে টিম এক্স 1 গোলে টিম জেড থেকে এগিয়ে রয়েছে। আর এরপর ভালো বলা শুরু করে আমি এই ম্যাচের কিং, আমাকে কেউ হারাতে পারবে না, আর আমি এখানে সবচেয়ে হাই র্যাঙ্কের প্লেয়ার। তো ইসাকি তখন সেখানে অনেক ভয় পেয়ে যায় আর চিন্তা করতে থাকে এই প্লেয়ারকে আমরা কিভাবে হারাবো। আর তাছাড়া আমাদের টিমের কারোর সাথে তো কারো কম্বিনেশনে নেই। তো ইসাকি তখনও দেখে ওর টিমের প্লেয়াররা নিজেদের মধ্যে ঝগড়া করছে যে তোর জন্য গোল হয়েছে, তোর জন্য গোল হয়েছে। তো ইসাকি তখন সবাইকে বলে আমাদের যার যার সবার নিজেদের পজিশন ঠিক রেখে খেলা উচিত, এভাবে যার যার মতো আবল তাবল খেললে আমরা কখনোই জিততে পারবো না। কিন্তু রাইসি উল্টো ইসাকির উপর রেগেছে এবং কথা শোনাতে থাকে। আর তারপর খেলা আবারও শুরু হয়। আর এবার ইসাকি আর বাচিরা দুজনে মিলে একটা টিম আপ করে এবং তারা দুজনে সিদ্ধান্ত নেয় যে তারা নিজেদের মধ্যে নিজেরাই বল পাস দিয়ে খেলবে এবং দুজনে মিলে গোল করবে। কিন্তু যখন ইসাকি বাচিরাকে বল পাস দেয় তখনই ইগারাশি ওদের মধ্যে চলে আসে। ইগারাশি মানে যে সবচেয়ে নিচের পয়েন্টের, যেটা গত পর্ব তোমরা দেখেছো। তো ইগারাশি বল নিয়ে যায় আর ইগারাশি তখন বলতে থাকে আমি তোমাদের মতো এরকম পাস দিয়ে খেলতে চাই না, আমি শুধু এতটুকুই জানি গোল আমাকেই দিতে হবে, শুধু গোল করতে পারলে আমি এখানে সার্ভাইভ করতে পারবো। মানে স্বার্থপরের মতো সে একাই বল সামনে নিয়ে এগিয়ে যেতে থাকে। কিন্তু ও একটু সামনে যাওয়ার সাথে সাথে টিম এক্স এর একজন প্লেয়ার, মানে ওদের প্রতিপক্ষের একজন প্লেয়ার করে কি খুব সহজে ওর কাছ থেকে বল নিয়ে যায় এবং সে যখন বলটা সামনে নিয়ে যাচ্ছিল তখন অন্য একজন প্লেয়ার, মানে টিম এক্স এর অন্য একজন প্লেয়ার বলে ওঠে এই বলটা বারোকে দিয়ে দাও, ও আমাদের সবচেয়ে ভালো প্লেয়ার, ও খুব সহজেই গোল করতে পারবে। তো এই কথা শুনে সে করে কি বলটা বারোকে দিয়ে দেয়। মানে ওদের মধ্যে টিম কম্বিনেশন অলরেডি চলে এসেছে, স্বার্থপরতা চলে গিয়েছে। তো বারো বল নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু তখন টিম জেড এর সকল প্লেয়াররা একসাথে বারোর দিকে দৌড়াতে থাকে এবং চারপাশ থেকে বারোকে ভিড়ে ফেলে। তো যখন বারো দেখে সে বল নিয়ে সামনে আর যেতে পারবে না তখন সে করে কি বলটা পেছনে পাস দিয়ে দেয় একজন প্লেয়ারের কাছে। আর বারো টিমের বলটা পেয়ে একটা শুট করে এবং গোল করে দেয়। আর এই কারণে টিম এক্স এর গোল ছিল এখন 2, টিম জেড এর ছিল 0। তো এটা দেখে ইসাকি চিন্তা করতে থাকে সবকিছু যদি এভাবে চলতে থাকে তাহলে আমরা কখনোই জিততে পারবো না, কারণ টিম এক্স এর প্লেয়াররা কম্বিনেশন অনুযায়ী খেলছে, টিম হিসেবে খেলছে, তারা নিজেদের পজিশন বজায় রেখে খেলছে। কিন্তু আমার টিমের সকল প্লেয়াররা সবাই মেসি রোনাল্ডো, সবাই নিজেদের মধ্যে ঝামেলা করছে কে গোল করবে। আর এর সাথে ইসাকি এটাও বুঝতে পারে যে টিম এক্স এর প্লেয়ারদের মধ্যে একটা কম্বিনেশন এসেছে বা একটা টিম ওয়ার্ক এসেছে, এর জন্যই 12 গোল করতে পেরেছে। আর তখন ইসাকির আবার ইগোর বলা কথা মনে পড়ে। ইগো বলেছিল সবকিছু 0 থেকে শুরু করবো। তো এই কথার অর্থ ইসাকি এখন বুঝতে পারে। এই কথার অর্থ হলো সব গেমেরই রেজাল্ট প্রথমে 0 থাকে। তো যে প্রথম গোলটা করতে পারবে তখন ওই টিমের কনফিডেন্স বেড়ে যাবে, যার ফলে সেই টিমের জেতার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। মানে গেমের শুরুটা যদি ভালো হয় তাহলে শেষটাও সুন্দর হবে। তো ঠিক সেভাবে টিম এক্স এর প্রথম গোলের পরেই কিন্তু টিম কম্বিনেশন বিল্ড হওয়া শুরু করেছে এবং এরপর তারা নিজেরা একা সার্ভাইভ করতে চাইবে না, তারা চাইবে সম্পূর্ণ টিমটাই যেন সার্ভাইভ করে। আর সবার কম্বিনেশন ঠিক থাকলেই কেবলমাত্র একটা সত্যিকারের টিম তৈরি হয়। ইসাকো যখন এসব ভাবছিল তখন টিম এক্স এর প্লেয়াররা একটানা অনেকগুলো গোল করে দেয় এবং এর মধ্যে আমরা দেখতে পাই 45 মিনিটের প্রায় শেষের দিকে চলে এসেছে। আর এরই মধ্যে টিম এক্স এর গোল ছিল 5 আর টিম জেড এর গোল ছিল 0। তো ইসাকি তখন বুঝতে পারে এই অবস্থায় টিম এক্স কে হারানো আর সম্ভব নয়, কারণ সময় আছে আর মাত্র 2 মিনিট। তো ইসাকি তখন চিন্তা করে ও তারপরেও যতটুকু সময় আছে আমাদের হাতে 2 মিনিট সময় থাক, এইটুকু সময়কে আমাদের কাজে লাগাতে হবে। আর এর সাথে ইসাকি এটাও ভাবে যে আমাদের হাতে যে 2 মিনিট সময় রয়েছে, এই 2 মিনিটের মধ্যে অন্তত আমাদের একটা গোল দিতে হবে, তাহলে অন্তত আমাদের টিমের ভেতরে একটা মোটিভেশন চলে আসবে এবং পরবর্তীতে আমরা ভালো করতে পারবো। তো এরপর ইসাকি আর বাচিরা একটা প্ল্যান করে এবং প্ল্যানটা হচ্ছে বাচিরা বল নিয়ে সবাইকে ব্যস্ত রাখবে, নির্দিষ্ট দিকে দৌড়াতে থাকবে আর সকল প্লেয়ারদের ফোকাস থাকবে ওর উপর। আর এই সুযোগে ইসাকি করবে টিম এক্স এর গোল পোস্টের কাছে চলে যাবে। তো যখন ইসাকি গোল পোস্টের কাছে পৌঁছাবে তখনই বাচিরা ওকে বল পাস দিয়ে দেবে এবং ইসাকি গোল করে দেবে। তো সেই হিসেবে ওরা প্ল্যান মতো কাজ করে, বাচিরা সকল প্লেয়ারদের নিজের দিকে নিয়ে আসে অ্যাট্রাক্ট করে। আর ওদিকে যখন ইসাকি গোল পোস্টের কাছে যায় তখনই বাচিরা ইসাকিকে বল পাস দিয়ে দেয় আর ইসাকি তখন বল নিয়ে একদম গোল পোস্টের কাছে চলে আসে। আর সে যখন গোল করতে যাবে তখনই পেছন থেকে কেউ বলে ওঠে হেই নাম্বার 11 আই এম দ্য কিং। আর আমরা দেখতে পাই পিছন থেকে 12 চলে এসেছে, মানে টিম এক্স এর সবচেয়ে সেরা প্লেয়ার। তো 12 তখন ইসাকির সামনে আসে এবং বলে তুমি গোল করবে, এটা সম্ভব না। তো ইসাকি তখন এই কথায় ভরকে যায় এবং মাঠের মধ্যে থেমে যায়। আর 12 তখন ওর কাছ থেকে বল নেওয়ার চেষ্টা করে, তবে তখনই পেছন থেকে কুনিগামি আর রাইসি দুজন দুই দিক থেকে আসে এবং রাইসিকে তাদের দিকে বল পাস দিতে বলে। তবে ইসাকি বল পাস দিতে চাইছিল না, সে নিজেই শুট করে গোল করতে চাইছিল। কিন্তু হঠাৎ করে তার মাথার মধ্যে পুরো মাঠের একটা পরিস্থিতি অ্যানালাইসিস হয় এবং সে কোনো দিকে বা কোনো গেমের দিকে না তাকিয়েই কুনুগেমিকে বা কুনুগামিকে বল পাস করে দেয়। আর কুনুগামি তখন বলটা পেয়ে একটা শুট করে এবং ফাইনালি টিম জেড একটা গোল করতে সমর্থ হয়। তো এখন টিম এক্স এর হচ্ছে 5 গোল, টিম জেড এর হচ্ছে 1 গোল। তবে এই গোল হওয়ার পরে রাইসি অনেক রেগে যায়, রাইসি খুশি হয় না এবং সেই ইসাকির উপর চিল্লাতে থাকে এবং ইসাকির কলার ধরে বলতে থাকে তুমি কেন কুনিগামিকে বল পাস দিলে, তোমার উচিত ছিল আমাকে বল পাস দেওয়া। কিন্তু ইসাকি তখন মাথা ঠান্ডা করে বলে আমার তো উচিতই ছিল না কাউকে বল পাস দেওয়া, আমি তো বল কাউকে পাসই করতে চাইনি, আমি তো নিজেই শুট করতে চেয়েছিলাম, কিন্তু জানি না কিভাবে অটোমেটিক্যালি আমি বল কুনিগামিকে পাস করে দিয়েছি। আর তখন 12 ইসাকির সামনে এসে বলে দেখো তোমার ভেতর পটেনশিয়ালিটি রয়েছে, কিন্তু তুমি যদি গোল পোস্টের সামনে সেরকম নার্ভাস হয়ে যাও তুমি তাহলে কখনোই ভালো স্ট্রাইকার হতে পারবে না। আর সহজ ভাষায় বললে তুমি স্ট্রাইকার হিসেবে যোগ্যই না। এরপর
45 মিনিটের টাইম লিমিট শেষ হয়ে যায়, মানে 45 মিনিটেরই তো খেলা ছিল এটা। তো টিম এক্স এখানে জিতে যায়। আর এরপর ইসাকি মাঠের এক জায়গায় বসে পড়ে এবং প্রায় কান্না করতে থাকে এবং ভাবতে থাকে আমি কি তাহলে সত্যি স্ট্রাইকার হওয়ার যোগ্য নেই। আর এরপর আমাদের ড্রেসিং রুমের সিন দেখানো হয়, যেখানে টিম জেটের প্রত্যেকটা প্লেয়াররাই নিজেদের মধ্যে ঝগড়া করছিল। প্রত্যেকেই বলছিল আমি যদি স্ট্রাইকিং পজিশনে থাকতো এই ম্যাচটা জেতাতে পারতাম। কিন্তু এদিকে ইসাকি এখনো এক জায়গায় চুপ করে বসেছিল আর সে বারবার বলার কথাটা বারবার ভাবতে থাকে, তুমি যদি গোল পোস্টের সামনে গিয়ে নার্ভাস হয়ে যাও তাহলে তুমি স্ট্রাইকার হওয়ার যোগ্যই নাও। আর তখন অন্য একজন প্লেয়ার এসে বলে আমাদের এইভাবে ঝগড়া করে লাভ নেই, আমরা হয়তো একটা গেম হেরেছি কিন্তু এখন আমাদের কাছে সুযোগ রয়েছে, আমাদের আরো মোট 4টা ম্যাচ খেলতে হবে আর আমরা জাস্ট এর মধ্যে একটা ম্যাচ হেরেছি। তো এর মানে হচ্ছে আমরা এর পরের ম্যাচটা যদি ড্র করি আর বাকি 2টা ম্যাচ যদি জিতেও যাই তাহলে আমরা ব্লু লকের মধ্যে সার্ভাইভ করতে পারবো। আমি এখানে ভুল বলেছি, আরো 4টা না, মনে হয় আরো 3টা ম্যাচ খেলতে হবে, মোট 4টা ম্যাচ খেলা হবে আর কি, কারণ বুঝতেই পারছো টিম যেহেতু 5টা। তো যাই হোক, তার সাথেও আরো বলে সবচেয়ে ভালো হয় যদি আমরা পরবর্তী 3টা ম্যাচে জিতে যাই, তাহলে আমরা এই বিল্ডিং এর এই ব্লু লকের সবচেয়ে সেরা টিম হয়ে যাব। তো এটা শুনে সবাই স্যাটিসফাইড হলেও যে এইসব কথা বলছিল মূলত দিবা স্বপ্নের মতো বলছিল, ওর কাছে কোনো প্ল্যানই ছিল না যে ম্যাচ জিতবে কিভাবে, কারণ বাকি টিমগুলো তো আরো শক্তিশালী হওয়ার কথা লজিক্যালি। তো এই কারণে ওদের মধ্যে আবার ঝগড়া বেজে যায়। আর তখনই বাচিরা ওয়াশরুম থেকে বের হয়, তবে বাচিরা কোনো কাপড় চোপড় পরেছিল না, পুরো ল্যাংটা বাবার মতো বের হয়। তো এই কারণে রুমের সবাই অকওয়ার্ড ফিল করে, বুঝতেই পারছি এরকম ল্যাংটা একটা মানুষ দেখলে কেমন লাগবে। তো তখন চিকিগি নামের একজন প্লেয়ার তাদেরকে বলে দেখো আমাদের মধ্যে ঝগড়া করে কোনো লাভ নেই, আমার মনে হচ্ছে ইগো আমাদের কোন একটা বিষয়ে মিথ্যা বলেছে। ইগো মানে হচ্ছে যে ইগো জাপরি, যে আর কি এই ব্লু লকের প্রতিষ্ঠাতা। তো সে আরো বলে কারণ ইগো আমাদের ওয়ার্ল্ড কাপ জিতানোর কথা বলেছে, কিন্তু সে রোনাল্ডো এবং মেসি এবং নেইমারের নাম নিয়েছে। আর এরা এমন সব প্লেয়ার যারা আজ পর্যন্ত ওয়ার্ল্ড কাপ জিতেনি। বিষয়টা বুঝিয়ে বলি, তৎকালীন সময় মেসি ওয়ার্ল্ড কাপ জিতেনি যখন এই ব্লু লক তৈরি হয়েছিল। তো যাই হোক, এর মানে ইগো আমাদের কাছ থেকে কিছু লুকাচ্ছে। আর আমার মনে হয় ইগো যে একটা কথা বলেছে একদম শূন্য থেকে শুরু করতে হবে, এটাও কোনো একটা হিন্ট। তো ইসাকি তখন বলে হ্যাঁ আমার এরকম মনে হয়, তুমি যদি আমাদের এই ম্যাচটায় লক্ষ্য করো তাহলে এটা বুঝতে পারবে। প্রথমে কিন্তু আমাদের মতো টিম এক্স এর প্লেয়াররাও নিজেদের মধ্যে ঝগড়া করছিল, কিন্তু যখনই ভারত তার প্রথম গোলটা করলো তখন ওদের মধ্যে কম্বিনেশন চলে আসলো, টিম কম্বিনেশন। আর প্রথম গোল করার পরে ওরা টিম ওয়ার্ক করা শুরু করে, আর এই টিম ওয়ার্কের কারণে কিন্তু ওরা এই ম্যাচটা জিতেছে। তো একদম শূন্য থেকে শুরু করতে হবে, এই কথাটার অর্থ এটাই দাঁড়ায় যে যেভাবেই হোক না কেন আমাদের ম্যাচের মধ্যে প্রথমে একটা গোল করতেই হবে যে কোনো ভাবে, তবে প্রথম গোলটা করতে হবে কোন একটা স্ট্রাইকারকে এবং শুরুটা যেন একদম পারফেক্ট হয় এবং এরপর থেকে শুরু হবে হচ্ছে টিম ওয়ার্ক এবং টিম ওয়ার্ক করে বাকি গোলগুলো দিতে হবে। আর তাহলেই আমাদের ভিতরে একটা জোশ চলে আসবে এবং আমরা সবগুলো ম্যাচ জিততে পারবো। তো এই সব কথা শুনে বাকি সব প্লেয়াররা ভাবতে থাকে হ্যাঁ ইগো আমাদের কাছ থেকে কিছু না কিছু লুকিয়েছে, তবে যাই লুকাক না কেন সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তো তারা যখন এইসব কথা বলছিল তখনই সেখানে থাকা ডিসপ্লেতে ইগল ছাপড়ি বা ইগো ছাপড়ি চলে আসে। আর ইগো তাদেরকে বলে তোমরা সবাই বুঝতে পেরেছো যে তোমাদের টিমকেই প্রথমে গোল করতে হবে যদি তোমরা জিততে চাও। আর প্রথম গোলটা করার জন্য তোমাদের প্রত্যেকে আলাদা আলাদা ভাবে অনেক বেশি স্কিলড হতে হবে। তোমরা যদি অনেক বেশি ভালো খেলতে চাও তাহলে তোমাদের কাছে কয়েকটা অস্ত্র রয়েছে, আর এই অস্ত্রগুলো হবে ডিবলিং, হেডার, ফ্রি কিক, স্পিড আর টেকনিক। আর তোমরা যখন নির্দিষ্ট একটাতে এক্সপার্ট হয়ে যাবে তখনই তোমরা প্রথম গোলটা করতে পারবে। আর এই জন্য তোমরা সিলেক্ট করো তোমাদের অস্ত্রকে। তো এখানে 5টা অস্ত্র বলতে 5টা স্কিল বোঝানো হয়েছে এবং ইগো মেনলি বলেছে এই 5টা স্কিলের মধ্যে যে কোনো একটাতেও যদি এক্সপার্ট হয়ে যায় তাহলেও প্রথম গোলটা করা পসিবল। আর একজন মানুষ তো আর সবগুলোতে এক্সপার্ট হতে পারবে না, তো এই জন্য আলাদা আলাদা প্লেয়ার আলাদা আলাদা স্কিলে এক্সপার্ট হতে হবে এবং এভাবে একটা পারফেক্ট টিম তৈরি হবে যেখানে এক একজনের এক এক ধরনের স্কিলে এক্সপার্ট থাকবে। আর কোনোভাবে যদি তারা প্রথম গোলটা পারফর্ম করতে পারে এবং স্ট্রাইকাররা যদি প্রথম গোলটা দিতে পারে তাহলেই টিমে একটা জোশ চলে আসবে এবং গেম জেতা ইজি হয়ে যাবে বা পরবর্তী গোল দেওয়া ইজি হয়ে যাবে। তো এটা বলে ইগো সেখান থেকে চলে যায়। আর এই কথা শোনার পরে টিম জেড অনেক চিন্তায় পড়ে যায়, কিন্তু ইসাকি তখন চিন্তা করে ইগো সত্য এবং সুন্দর একটা কথা বলেছে, এটাই আমাদের মেইন অস্ত্র এবং এই অস্ত্রগুলো আমাদের সার্ভাইভ করতে বা পরবর্তী ম্যাচগুলো জিততে সাহায্য করবে। তো এবার থেকে আমাদের অ্যাজ এ টিম হিসেবে খেলতে হবে। আর এখানে এই পর্বটা শেষ হয়ে যায়। তো যাই হোক, দ্বিতীয় পর্ব যখন দেখেছিলাম তখন আমি আশা করেছিলাম তৃতীয় পর্ব অনেক সুন্দর হবে, মানে হাড্ডাহাড্ডি একটা ফুটবল ম্যাচ দেখবো। বাট তৃতীয় পর্বে আমাদের যেটা দেখানো হয়েছে আমাদের টিম জেড বা আমাদের নায়কদের টিমদের যে অপূর্ণতা সেটা দেখানো হয়েছে। তো এর মানে পরবর্তী পর্বগুলো আরো বেশি মজা হবে। আমরা দেখবো যে কিভাবে একটা নর্মাল টিম, কিভাবে একজন আরেকজনের সম্পূর্ণ অপরিচিত একটা প্লেয়াররা একটা ফ্রেন্ড হয়ে ওঠে, একটা টিম হয়ে ওঠে, একটা ফ্যামিলি হয়ে ওঠে এবং তারপর কিভাবে তারা সফলতার শিখরে পৌঁছায়। তো বুঝতেই পারছো তুমি যদি ফুটবল লাভার হয়ে থাকো এটা একটা খুবই স্পেশাল এনিমি হতে চলেছে তোমার জন্য। প্রথমত জাপানিজের এনিমিতে সবচেয়ে বেস্ট, ওদের কাহিনী সবচেয়ে বেস্ট। দ্বিতীয়ত রয়েছে এর মধ্যে ফুটবল এবং আমার মনে হয় না এই সিরিজে কোনো জাদুবিদ্যা বা ওয়াটার টেকনিক বা জুজুৎসু কাইজেনের মতো কোনো জুজুৎসু ঢোকানো হয়েছে এবং আমার মনে হয় এটা পুরোপুরি রিয়েলিস্টিক একটা সিরিজ হতে চলেছে এবং আমরা এখানে একটা রিয়েলিস্টিক মজা পেতে চলেছি। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা রিকোয়েস্ট, তোমাদের জন্য একটা গ্রুপ খোলা হয়েছে, অ্যানিমেশন গ্রুপ। আমি আশা করছি তোমরা সবাই সেখানে গিয়ে জয়েন করবে, কারণ আমাদের যে পূর্বের গ্রুপটা ছিল সেটা ল্যাটা ভ্যাটা হয়ে গিয়েছে সামহাও। কারণ হয়েছে কি, তোমরা যারা গ্রুপ মেম্বার থাকো তোমাদের সমস্যা হলো তোমরা দায়িত্ববোধ নিয়ে ভিডিও পোস্ট করো না। তোমরা করে কি একটা অ্যানিমেশনের পুরো একটা ক্লিপ দিয়ে দাও, নয়তো বিভিন্ন ধরনের 18+ দিয়ে দাও। মডারেটরদের পক্ষে সবসময় এটা বোঝা পসিবল হয়
হয় না যে কোনটাই গ্রুপের ক্ষতি হবে কোনটাই ক্ষতি হবে না, কারণ মডারেটররা গ্রুপের উপর পিএইচডি করেনি। তবে তারপরেও তোমাদেরও বুঝতে হবে যারা গ্রুপে থাকবে যে ওটা তোমাদের গ্রুপ। তোমরা অ্যানিমেশনের যারা রয়েছে এখান থেকে যারা ওই অ্যানিমেশনের গ্রুপটাতে যাবে তোমরা যে দামটা পাবে, কিন্তু নর্মালি যখন অন্য কোথাও যাবে সেখানে কিন্তু সেই দামটা পাবে না। তো এই জন্য তোমাদের গ্রুপ তোমাদের সার্ভাইভ করে রাখতে হবে। তোমাদের দায়িত্বশীল হতে হবে যে কোন পোস্টটা দিলে গ্রুপের ক্ষতি হতে পারে, কোনটা দিলে গ্রুপের সমস্যা হতে পারে, এগুলো তোমাদেরই খেয়াল রাখতে হবে এবং নিজেদের মতো গ্রুপটাকে এগিয়ে নিতে হবে। আমার কি লাভ, গ্রুপ থেকে আমার কোনো টাকা আসবে, কিন্তু গ্রুপ থাকলে একটা লাভ হবে কি আমাদের একটা কমিউনিটি বিল্ড আপ হবে এবং আমরা যদি কোনো কিছু অ্যানাউন্স করতে চাই সেটা গ্রুপে করতে পারবো, প্লাস তোমাদের সাথে আমরা সরাসরি কানেক্টেড হতে পারবো, তোমাদের কাছ থেকে বুদ্ধি নিতে পারবো, পরামর্শ নিতে পারবো। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।